আমি আমার জীবনে ছোট বয়সে বিয়ে করার পর আমি এমন পরিস্থিতির মধ্যে থাকবো সত্যি আমি ভাবতে পারিনি। এত কম বয়সে বাচ্চা নেওয়া, অশান্তি ঘরের মধ্যে, এটা মেনে নেওয়া একদম আমার পক্ষে প্রচুর কঠিন ছিল। অনেক পরিস্থিতি, অনেক খারাপ পরিস্থিতি থেকে আমি বের হয়ে উঠি। হ্যালো এভরিওয়ান, আমি পূজা, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এই যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, এই যে সকাল থেকে দেখো বৃষ্টি পড়ছে, সকাল থেকে না কাল রাতের থেকে প্রচুর বৃষ্টি পড়ছে। এই সব থেকে বৃষ্টির মধ্যে সমস্যা হচ্ছে কাপড় শুকাতে যে এত প্রবলেম, মানে খুবই প্রবলেম হয়ে যায়। ছাদের উপরে তো একদম প্রচুর জল দিয়ে ভরে গেছে, যেহেতু বাড়িটা করছে ওরা, সেই জন্য বাড়ি পুরো জল জল হয়ে গেছে। তো সকালবেলায় যে ব্রেকফাস্ট আজকে বানাচ্ছি গোলা রুটি আর চা। তো এই সকালবেলা এটাই ব্রেকফাস্ট করেছি, আর ব্রেকফাস্ট করে যাব একটুখানি বাইরে। আমার পেন কার্ডটা এখনও পর্যন্ত হয়নি, সেই জন্য পেন কার্ডটা বানাতে দিয়েছিলাম অনেক দিন আগেই, 10 দিন আগে। তো পেন কার্ডটা তো এখন আনতে যাচ্ছি। পোস্ট অফিস থেকে কালকে ফোন করেছিল পেন কার্ডটা আনার জন্য, তার জন্য ভাবলাম যে না আজকে নিয়ে আসবো, বৃষ্টির মধ্যে হোক, যেহেতু আমার আগের পেন কার্ডটা চলে গেছে। পেন কার্ডটা যাওয়ার পর খুবই মুশকিল হয়ে গেছে আমার, তো একটু দরকারও ছিল আমার পেন কার্ডটা, এর জন্য আমার মানে একটু ইম্পর্টেন্ট ছিল প্রচুর, ইমার্জেন্সিতে আমার বানানো হয়েছে। তো সেজন্য ভাবছিলাম যে একটু যাব পেন কার্ডটা পোস্ট অফিস থেকে নিয়ে আসবো। আমাদের বাড়ি থেকে পোস্ট অফিসটা অনেকটাই দূর। তো এই দেখতে পাচ্ছ এটা কিন্তু ভুটানের রাস্তা, তো ভুটান গেটটা তো দেখতেই পারলে। আর দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি, এখন ভালোই লাগে না, বৃষ্টিটা না বেশি হয়ে গেছে। তো বৃষ্টিটার জন্য একদম ভাল লাগে না। আর বাজার তো একদম আসতে ইচ্ছা করে না, ঘর থেকে বের যেতে ইচ্ছা করে না এরকম। তো পেন কার্ডটা নিয়ে এসেই তো এখন 10টা, মানে না 10টা না, 10:30টার মতনই বাজে। তো এখন আমি পুতুলের জন্য আর আমার জন্য পাস্তা করব, যেহেতু প্রচুর খিদে পেয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি সকালবেলা মানে গোলা রুটি আর চা খেয়েছিলাম, ওইটা হলো আমার 7টার দিকের খাবার। তো 7টার দিকের পর তো একটু করে 2-3 ঘন্টা পরে তো একটু খিদে পাই। তো 11টা 10:30টা বাজে, তখন আমি পাস্তা বানাবো, যেহেতু পুতুলকেও খিদে পেয়ে গেছে। তো পাস্তাটা বানিয়ে নিই। পাস্তাটা কীভাবে বানাচ্ছি, পাতাকপি, পেঁয়াজ আর একটা লঙ্কা, আর লঙ্কাটা ওখান থেকে অর্ধেক দিব, পুরো লঙ্কা দেবো না, যেহেতু আমার মেয়ে একদম ঝাল খেতে চায় না। ঝাল মানে ওর বাইরের সামানে খেতে চাবে, কিন্তু ভাত সবজির মধ্যে যে ঝাল দিই ও একদম খেতে চাবে না। তো তো এই যে গরম জলে পাস্তাটা বসিয়ে দিয়েছি, আর একটু হালকা তেল দিয়েছি যাতে গায়ে না লাগে। আর তেলটা না দিলে কি হয় বলো তো, মানে গায়ে লেগে যায়। তো এই দুপুরবেলার জন্য আয়োজন চলছে। তো পাস্তাটা খাওয়ার পর তো দুপুরবেলার জন্য কিছু মানে রান্না করতে হবে। তো এখানে ঢ্যাঁড়স আছে, তারপরে শসা আছে, আর পেঁয়াজ আছে, ভাবছি এগুলোর কিছু বানানো যাবে। তো পাস্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ হালকা তেল দিয়ে কিন্তু বানিয়েছি। আর পুতুলকে সকালবেলা এটাই 10টার দিকে এটাই দিই। তারপরে এখন যাচ্ছি একটু সেন্টারে। তো পুতুলের যেহেতু আজকে তেল খাওয়ানো ছিল, তো তার জন্য সেন্টারে যাচ্ছি। আর বৃষ্টি দেখো এখন একটু কমলো হালকা। তো কি হলো, তেল খাওয়াতে তো পারিনি, রিটার্ন চলে এসেছিলাম। তো আজকে আর যাব না, তো বলছে আজকে না, এই সোমবারে। তো এখানে আবার ফোন করেও ডাকে না, কিছু বলেও না যে আসো তেল খাওয়াতে হবে। আমি তো সেন্টারের বইটা দেখার পর দেখলাম তো জুন মাসের মধ্যেই তেল খাওয়ানোর ডেট আছে। তো তারপরে তো আর হলো না, বাড়ি ফিরে আসলাম। তো বাড়ি ফিরে আসে দেখো পুতুলের দেখো কত ন্যাকামো। এখন তোমাদের সাথে এখন আড্ডা মারবো। তো আমার কিছু প্রেগনেন্সির জার্নি তোমাদের সাথে শেয়ার করব, মানে আমার সাথে যা যা ঘটেছে, মানে কি হয়েছে সবটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো। বেশি লম্বা করবো ভিডিওটা, একটু শর্ট করব। তো যাই হোক, তো যখন আমার বেশি বয়সও ছিল না, মানে আমার মানে 20-এর মধ্যেই, মানে 20 বছর যখন, তখনই আমার বিয়ে হয়ে যায়। তো এখন তো জেনারেশনটা চেঞ্জ হয়েছে, এখন তো 25-26 এরকমই হয়। আর আগে তো তার আগেও অনেক আগে বিয়ে হয়েছে, বাট আমার বয়সটা একটুখানি ঠিকই ছিল। বাট তবু কি বিয়েটা আমার মানে ইচ্ছে ছিল না বিয়েটা করার। তো তবুও করতে হবে, করতে লেগেছেই। তো যাই হোক, বিয়ে হওয়ার পরই আমার 2 বছরের মধ্যে আমি মানে আমার মেয়ে পেটে আসে।
তো টেস্ট করার পর দেখি আমি প্রেগনেন্ট। তো তখন ছিল লকডাউন। তো অনেকটা কষ্টে আমি আমার জার্নিটা পার করেছি, অনেক কষ্টে। কিন্তু যখন আমার পেটে যখন আমার মেয়ে আসে, তখন কিন্তু লকডাউন তখন ফার্স্ট লকডাউন পড়েছে 2020-এর মধ্যে। তো প্রেগনেন্সিটা যে কীভাবে গেছে সেটা হয়তো একজনই আমি বুঝতে পারছি, যে মা হয়তো সেই কিন্তু আমার ক্ষেত্রে একটু আলাদা রকম হয়েছে। বাট আমার প্রেগনেন্সি জার্নিটা লকডাউনে আমি অনেকেই ফিল করেছে, বাট আমারটা একটু অন্যরকম। তো যাই হোক, যখন আমার মেয়ে পেটে আসে তখন আমার হাজব্যান্ড ছিল, সাথেই ছিল। ও ম্যাক্সিমাম 3 মাসের মতো ছিল আমার সাথে, কারণ এত টাকার অভাব, খাওয়ার অভাব ছিল অনেকটা। আর আমার শ্বশুরবাড়ি থেকে আমি জয়গতমী আমরা রেন্টেই ছিলাম, আর শিফট হয়েছিলাম আমি এখানেই, যেহেতু আমার হাজব্যান্ড এখানেই কাজ করতো তখন। তো তখন ভেবেছিলাম যে এখানেই থাকবো, এখানেই শিফট হয়েছি। তো শ্বশুরবাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। তো তারপর তখন লকডাউনটা পড়ে যাওয়ার পর হঠাৎ করে আমার পেরেন্ট পজিটিভ আসে। তো তখন তো পুরো আমার শিওর ছিলাম না, তখন অতটা শিওর ছিলাম না যে হ্যাঁ এটা ঠিক কি না। কিন্তু সত্যি কথা বলতে আমার মন বলেছিল যে একে রাখি। তো আমার সত্যি মন বলছিল না আমি কিছু করবো। মাঝখানে আমার প্রচুর টাকার অভাবে ছিল, খাওয়ার অভাব ছিল, সব কিছুর অভাব ছিল। লকডাউন যেহেতু, চারিদিকে সব কিছু বন্ধ হয়ে গেছে। তো তারপর ভগবানকে ডেকেই আমি কনসেপ্ট আমি রাখলাম। তখন আমি কিছু করিনি, ওষুধপাতি কিছু খাইনি, তখন রাখার পর হাজব্যান্ড 3 মাসের মধ্যেই কিন্তু আমাকে ছেড়ে বিদেশে চলে গেছিলো। তখন আমার হাজব্যান্ড গুজরাটে কাজ করতো, ওখানেও কোম্পানিতেই কাজ করতো। তো এইভাবে অনেক কষ্টে দিনগুলো গিয়েছিল। খাওয়া দাওয়ার খুব একটা প্রবলেম ছিল, পয়সা হাতে ছিল না, অনেক কষ্টে। কেউ তখন আমার শ্বশুরবাড়ির থেকে কেউ একটা ফোন কল যে কেমন আছি না আছি সেটাও কিন্তু বলতো না। যে তখন অনেকটা খারাপ লাগছিল। তখন কিন্তু আমার পাশে শুধু আমার মা, ভাই, বোনেরাই ছিল, আর কেউ ছিল না কিন্তু। তো সত্যি, যে পাশে থাকে তাকে সারা জীবনে আমার আগলে রাখতে চাই আমি, আর যে পাশে থাকে না তাকে আমি একদম আগলে রাখতে চাই না। বাট তবুও সম্পর্ক তো থাকবেই, সম্পর্ক কেউ নষ্ট করতেও পারে না। তো আমিও চাই না সম্পর্ক নষ্ট করতে। কিন্তু হ্যাঁ, এক হিসাব, এক কথা হয়তো মনে আঘাত লেগেছে, এখনো পর্যন্ত সেই আঘাতটা আছে। তো সেই প্রেগনেন্সির সময়টা আমার অনেক কষ্টের ছিল, কারণ আমি চোখের জল ফেলে ফেলে ভাত পর্যন্ত খেয়েছি, এমন একটা সময় ছিল। তখন আমার পাশে কেউ ছিল না, সত্যি বলতে কেউ ছিল না। জীবনে না মানুষ শুধু উপরেই কথা বলতে আসে, কিন্তু অন্তরে কিন্তু একদমই নেই। আর কেউ 5 পয়সা দিয়েও কিন্তু কেউ সাহায্য করে না। তো ওই সময়টা আমারও সেম ছিল। আমার ভাই, মা ভাই বোন ছাড়া আমার কিন্তু তখন কেউ সাহায্য করার মতো কেউ ছিল না। হ্যাঁ, 2-1টা কথা বলেছিল, সাহায্য ঠিকই করেছিল, কিন্তু মা ভাই বোন শাসন করার অধিকার সবারই আছে। তো আমার হাজব্যান্ড তখন গুজরাটে কাজ করার পর, তখন 2021 আমার বেবি যখন ডেলিভারি হয়, তখন সব ছেড়ে আসছিল। তখন বেবির ডেলিভারি তখন ঠিকঠাকই হয়েছিল। তখন বলে না মানুষ চেঞ্জ হয়ে যায়, ওই আমার হাজব্যান্ডও একটু চেঞ্জ হয়ে গেছিলো। বলে না মানুষ যখন নানান ধরনের মাথায় অনেক কিছু জিনিস মাথার মধ্যে আমার নামে অনেক কিছু বলে দেয়, তখন একটা মানুষ কিন্তু না চেঞ্জ হয়ে যায়। আমার হাজব্যান্ডও কিন্তু সেম অমনই ছিল। আমার হাজব্যান্ডও কিন্তু মাঝখানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু ওর বাড়ির থেকে অনেক কিছু কথা আমার নামে কথা হয়তো অনেক কিছু বলেছে। তো তারপরে ওটা অন্যরকম একটা ভাবনা চলে আসে। আমি একটা জিনিস আমি জীবনে দেখেছি, মানুষ শুধু সংসার ভাঙতে আসে, সংসার জুড়তে কিন্তু কেউ আসে না। আমি এই জিনিসটা আমি ফলো করেছি, আর আমি কে আমার সংসারটা ভাঙতেছে সেটাও আমি ভালো করেই জানি। তো আমি জানি কে আমার সংসারটা ভালো করতে চায়, আর কে আমার সংসারটা খারাপ করতে চায়, সেটা আমি ভালো করেই জানি। তো আমার সংসার ভাঙার আছে, অনেকজনই আছে। তো তখন একটু অন্যরকম, সংসারে অনেক অশান্তি ঝামেলা চলছিল। বাট তবুও আমি সব কিছু মেনে নিয়ে তার সাথে সংসার এখনও পর্যন্ত করে যাচ্ছি। আমি চাই, এখনও অনেকটা ভালো আছে। আর বলে না মানুষ অনেক কিছু মাথায় কানে ভরে দিলে কেমন হয়ে যায় মাইন্ডটা, তো তেমনই হয়েছিল মাঝখানে। বললাম না, অনেক কষ্টে অনেক প্রবলেম ফেস করার পর আমি আজকে এই জায়গায় পৌঁছি। তবুও কিছু কিছু মানুষ বলে আমার নাকি প্রচুর অহংকার, আমার নাকি, কিন্তু সত্যি কথা বলতে কাছ থেকে দেখলে একদমই না। আমাকে যেরকম দেখা যায় সেরকম হয়তো না, বাট একটু কাছ থেকে দেখলে হয়তো অনেকটাই নরম মানুষ আমি। তো এতটুকুই ছিল।
তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমি একটু সিম্পলভাবেই জিনিসটাকে বললাম, তো মানে অনেক কিছু ভিতরে আছে, বাট সেটাকে রিভিল করা হয়তো আমার ঠিক নয়। কোনো সময় করব, যদি তোমরা শুনতে চাও অবশ্যই করব। কিছু কিছু জিনিস বলারও ঠিক আছে, বাট মানে এখন যতটুকু বললাম, না হলে পুরো লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিও যদি তোমরা নতুন কেউ হয়ে থাকো, অবশ্যই পাশে থাকা বেল আইকনটা তোমরা একটু প্রেস করে দিও, যাতে তোমরা নতুন নতুন ভিডিও আমার দেখতে পারবে। আর আমাকে একটু ভালোবাসা দিও। তো সত্যি আমি মানে ইউটিউবটাকে নিয়ে অনেক স্বপ্ন আছে, তোমরা প্লিজ আমাকে এই স্বপ্নটা একটু পূরণ করে দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।